বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমাদের আজকের বিষয় পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের সবজি। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ আরিফ হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লা। আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221, পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, কৃষি প্রধান আমাদের বাংলাদেশে কৃষকদের শক্ত হাতিয়ার হলো কৃষিকাজ, আর কৃষির উন্নয়নকে কেন্দ্র করে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। আমরা জানি একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন 220 থেকে 250 গ্রাম শাকসবজি খেতে হবে, তবে সেই শাকসবজি হতে হবে পুষ্টিকর এবং মানব শরীরের জন্য নিরাপদ। তো আসুন আমরা আজকে বিস্তারিত জেনে নিব। আমাদের স্টুডিওতে আমাদের আজকের অতিথি কৃষিবিদ মোহাম্মদ আরিফ হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা। স্যার, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবো যে বাংলাদেশে মাথাপিছু প্রাপ্যতায় সবজির অবস্থান, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ আজকে আমাদের এই সুন্দর টপিকটি নির্ধারণ করার জন্য। সত্যিকার অর্থে হচ্ছে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি এই আমরা দেহের পুষ্টির জন্য, এই পুষ্টির জন্য আমাদের যে খাদ্য গ্রহণের যে আমাদের প্রবণতা, সেই প্রবণতার মধ্যে আমরা শরীরকে সুস্থ সবল রাখার জন্যই আমরা খাদ্য গ্রহণ করি। তো সেই হিসাবে আমাদের সবজি একটি অন্যতম প্রধান বলা যায় আমাদের খাদ্য, যা আমাদের শরীরে একই সঙ্গে ফাইবার সাপোর্ট দেয়, শরীরের সজীবতা এবং প্রাণী যেভাবে আমাদেরকে সজীব রাখে, সবজি আমাদেরকে শরীরকে ঠান্ডা রাখে এবং সজীব রাখে। এবার আপনার প্রশ্নের উত্তরে আপনি যদি আসি, তাহলে আমাদের এই বাংলাদেশে যে আমাদের প্রাপ্যতা, তাতে আমাদের 2015 সালের একটা সেন্সাস অনুযায়ী আমাদের 7.93 মিলিয়ন হেক্টর জমিতে আমাদের চাষাবাদ হয়, যার মধ্যে মাত্র 2.63% জায়গায় আমাদের সবজি চাষ হয়। আর আমাদের মাথাপিছুর প্রত্যেক দিনের প্রাপ্যতা হচ্ছে যে 62 গ্রাম করে সবজি প্রতিদিন একজন সুস্থ সবল মানুষের খেতে হবে। তো সেই হিসাবে আমাদের দেশের এই স্বল্প জমিতে বিপুল সংখ্যক মানুষের চাহিদা অনেক ক্ষেত্রে পূরণ হয় না। তো তারপরেও আমরা 50 গ্রামে আমাদের এই জিনিস নেমে আসে সাধারণত। স্যার, আরেকটা বিষয় হলো মানুষ যে কোনো বিষয় আসলে নিরাপত্তা চায়। নিরাপত্তা বিষয়টার সাথে আমরা খুবই পরিচিত। তো এক্ষেত্রে যে পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার শ্রোতাদের উদ্দেশ্যে। পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা একটা সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের খাদ্যের দিক থেকে ধরি, যে আমাদের দেশে যা উৎপাদন হয় সেই পরিমাণে আমরা লোক সংখ্যা দিয়ে ভাগ দিলে মাথাপিছু এত পরিমাণ খাদ্য আমাদের উৎপাদন হচ্ছে, সেই হিসাবে আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে আমাদের প্রধান খাদ্য যে চাল, তার দিয়ে যে ভাত খাওয়া হয়, সেই ভাতের প্রাপ্যতা অনুযায়ী আমরা মনে করি যে আমাদের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এই খাদ্যের দিয়ে যদি পেট ভরার চিন্তা করা হয়, তাহলে সেটা থেকে একরকম আমাদের হয়, আমরা আমাদের খাদ্য গ্রহণ করে আমাদের শরীরের চাহিদা মেটাই। কিন্তু অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে আমাদের খাদ্যের মধ্যে যে 6টি উপাদান আছে, এই 6টি উপাদান যদি পরিমিত পরিমাণ গ্রহণ না করা হয়, তাহলে সেটা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে। তাহলে এই 6টি উপাদান সহকারে যে খাদ্যটা গ্রহণ করা হয়, তখন একজন মানুষের পুষ্টিকর খাদ্য প্রাপ্যতা হলো বলে আমরা মনে করি। স্যার, এখানে আরেকটা কথা আসছে যে এই যে সবজির পুষ্টিমান, এই সবজির পুষ্টিমান মানে বলতে কি বোঝায় স্যার? সবজির পুষ্টিমান সাধারণত ধরা হয় যে অন্যান্য যে আমাদের আগেই বললাম যে 6টি খাদ্য উপাদান, এর মধ্যে যে উপাদানগুলি আছে তার মধ্যে ভিটামিন, তারপরে বিভিন্ন রকম শর্করা, এই জাতীয় জিনিস তো সবজির ভিতরে যখন
বেশি পরিমাণ থাকে, যেমন আমরা যদি ভাত খাই তাহলে ওটা শর্করা পেলাম, ডিম খেলে শুধু প্রোটিন পেলাম। এই জন্য সবজির মধ্যে যখন আমরা একই সঙ্গে সবজির মধ্যে জি। কিন্তু আমরা উদ্ভিজ্জ প্রোটিন পাই, আবার সবজির মধ্যে বিভিন্ন রকম ভিটামিনগুলি জি স্যার। আমরা পাই, যেগুলি আমাদের এই কম পরিমাণ শরীরের জন্য প্রয়োজন হলেও অত্যন্ত অত্যাবশ্যক শরীরের পুষ্টির জন্য এবং আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জি। জন্য, যেটা আমাদের দেশে এখন সবচেয়ে বেশি দরকার। সেই জন্য সবজির পুষ্টিমান বলতে আমরা এগুলি বুঝি যে যেখানে আমাদের কার্যকরভাবে আমরা যখন সবজিকে খেয়ে কাঁচা অবস্থায় বা এটাকে রান্না করা অবস্থায় যখন জি। আমাদের তার ভিতরকার টোটাল ইনগ্রেডিয়েন্টসটা আমরা শরীর নিতে পারবে, জি। এটি সবজির পুষ্টিমান। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন-ইন অনুষ্ঠান আলাপন। সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে বলবো যে আমাদের আজকের বিষয় হলো পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের সবজি। এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই নম্বরে ফোন করুন 01-330-950-421, পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। এই ফেসবুকের অ্যাড্রেসটি হলো www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়া অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এই মুহূর্তে দেখতে পারবেন। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের অনুষ্ঠানটি যারা শুনছেন এই মুহূর্তে, আপনি আপনার ফেসবুক থেকে শেয়ার করে দিলে আমাদের আরো অধিক পরিমাণ শ্রোতারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে পারবে। স্যার, আপনার কাছে আমার এবারে প্রশ্ন থাকবে যে পুষ্টি চাহিদা পূরণে ও রোগ প্রতিরোধে শাকসবজির ভূমিকা কি আছে স্যার? আমরা আপনার গত প্রশ্নে আমরা আংশিক এটার উত্তর দিয়েছি যে আমাদের শাকসবজি মূলত আমাদের যে শরীরের যে কাজটা করে সেটা বেশিরভাগ অংশেই আমাদের ভিটামিনের চাহিদা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গড়ে তোলে শরীরে, এবং সেটার এই যে শাকসবজির মধ্যে যে ভিটামিন ও খনিজ লবণ থাকে এগুলি স্বল্প খরচে আমরা শাকসবজির মাধ্যমে পেতে পারি। আর যদি এই শাকসবজিটা আমরা খাওয়া বন্ধ করে দিই তাহলে আমাদের শরীরে যে সমস্যাটা তৈরি হয় তার জন্য অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে আমাদের ওষুধ কিনে খেতে হবে, যেটাকে আমরা বলি ফুড সাপ্লিমেন্ট অনেকটা, যে আমরা ভিটামিন ক্যাপসুল খাচ্ছি, ভিটামিনের বিভিন্ন ট্যাবলেট খাচ্ছি, সেটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। যদি আমরা পরিমিত পরিমাণ আমাদের খাদ্যের সাথে সবজি রাখি তাহলে এই পুষ্টি চাহিদা পূরণে আমাদের রোগ প্রতিরোধে শাকসবজি ভূমিকা রাখতে পারবে। স্যার, আরেকটা প্রশ্ন আমার, যে নিরাপদ সবজি উৎপাদন এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা সবজি খাওয়ার কথা বলছি এবং একই সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই সবজি উৎপাদন করার সময় আমরা কিন্তু বিভিন্ন রকম সবজিতে রোগ পোকামাকড় দমনের জন্য আমরা কি করি, বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করি, এটা কীটনাশক প্রয়োগ করি, আগাছানাশক প্রয়োগ করি। এখন আমাদের অবশ্যই জানতে হবে যে সবজিগুলি আমরা অনেকটাই কাঁচা অর্ধসিদ্ধ অবস্থায় খাই, পাতা জাতীয় যে সবজি সেটা সরাসরি আমরা খাই। তো এই সবজিগুলি যখন আমরা খাচ্ছি তখন ওই যে আমাদের কীটনাশক দিলাম, আমি প্রয়োগ করলাম আমার রোগ থেকে, পোকামাকড় থেকে বাঁচার জন্য, এটা আমাদের সময় সময় অবশ্যই দিতে হবে যদি আমাদের সবজিকে ভালো আকারে লাভজনক আকারে চাষ করতে চাই। কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে এই যে আমরা কীটনাশক এবং বালাইনাশক দিলাম সেটার একটা রেস্টিং পিরিয়ড আছে। আমরা 7 দিন দেওয়ার পরে 7 দিন পরে যদি আমরা একটা হারভেস্ট না করি তাহলে ওর মধ্যে যে বিষাক্ততা থেকে যাবে এটা আপনাকে ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে। 7 দিনের আগে যদি আমি করি, আর 7 দিন পরে যদি আমি এইটাকে বলি, এক একটা বিষের জন্য এক এক রকম মাত্রা আছে, তো সর্বোচ্চ আমরা 7 দিন বলি, 3 থেকে 7 দিন হচ্ছে সর্বোচ্চ। এই রেস্টিং পিরিয়ডে দিয়েই আমাকে সবজি হারভেস্ট করতে হবে। এইভাবে যদি আমরা চাষ করতে পারি, এবং সবচেয়ে বড় কথা আমরা এখন যেটা আমরা অনেকেই জানি না, যেটা আমরা করি, যে সবজি চাষের জন্য আমাদের এই জাতীয় সরাসরি কীটনাশকের উপর ডিপেন্ড না করে আমরা যদি নিরাপদ উপায় যেটা জৈব কীটনাশক ইউজ করি, তারপরে আমরা যদি IPM পদ্ধতি ইউজ করি, জৈব বালাইনাশক এর মাধ্যমে আমরা যে সবজি উৎপাদন করব সেটাকে আমরা অনেক বেশি নিরাপদ মনে করি। এইভাবেই নিরাপদ সবজি যদি আমরা চাষ এবং বাজারজাত করি সেটা সকলের জন্যই আমাদের সবজির চাহিদা পূরণ, মানে বিদেশে রপ্তানি করার জন্য আসলে এই আপনি যে উপায়টা বললেন স্যার, যে নিরাপদ উপায়, এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে বিদেশে যখনই কোনো জিনিস রপ্তানি হবে এরা অবশ্যই এটা পরীক্ষা করে নেবে, যখনই যদি আমাদের কীটনাশকের ইনগ্রেডিয়েন্ট সেখানে পাওয়া যায় তাহলে এটা আমাদের
কোনো অবস্থাতে আমরা রপ্তানিযোগ্য নয়। স্যার আরেকটা বিষয় বলবেন যে দারিদ্র বিমোচন এবং বছরব্যাপী সবজি চাষ, এই যে দুইটা বিষয়টাকে আমরা যদি এই কাছাকাছি চিন্তা করি তাহলে এটা অনেকই ভালো হবে। তো এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। এটা অত্যন্ত প্রাসঙ্গিক সুন্দর প্রশ্ন যে দারিদ্র্য বিমোচনে সবজি চাষ কি করে করতে পারে। যেমন ধরেন আমাদের দেশে প্রধান যে ফসলগুলি তৈরি হয় বা উৎপাদন হয়, জি এই স্যার। প্রধান ফসলগুলি আমরা বড় আকারে করি, বড় মাঠ ফসলে করি। কিন্তু সবজি একমাত্র ফসল যেখানে আমরা অল্প ছোট জমিতেও করতে পারি, বাড়ির আনাচে কানাচে যেগুলো আমরা পতিত পড়ে আছে সেগুলিতে আমরা এই জি। সবজি চাষ করতে পারি। এবং এই সবজি চাষটা বাড়ির বিশেষ করে গৃহপতিরা, তারপরে হচ্ছে যারা অল্প জমি আছে যাদের, আমাদের জি। প্রান্তিক চাষি যাদেরকে বলি, তারা যদি এই জায়গাগুলিকে কাজে লাগায় তাহলে তার একটা বড় রকম দারিদ্র্য বিমোচনের জন্য সহায়ক হবে। যেন সবজি হুম, সে নিজের বাড়িতে চাষ করছে, নিজে সরাসরি দেখতে পাচ্ছে এবং বাজারজাতের ক্ষেত্রে তার কোনো রকম ঝামেলা পোহাতে হচ্ছে ঝামেলা না। এইজন্য এটা একটা বড় জিনিস। আরেকটা হচ্ছে যে বছরব্যাপী যেটা আপনি বললেন যে আমরা আমাদের বিভিন্ন ইয়েতে কৃষি গবেষণার মাধ্যমে, আমাদের সম্প্রসারণের মাধ্যমে আমরা ইতিমধ্যেই বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছি। বেশ কিছু আমরা পদ্ধতি নতুন ভাবে তৈরি হয়েছে এবং যেটা সারা বছর ব্যাপী কিভাবে জি। একটা জমিতে সবজি চাষ করা যায় এই মডেলগুলি, কালিকাপুর মডেল, চিটাগাং মডেল, এগুলি যে তৈরি হয়েছে, ইতিমধ্যে কিন্তু স্যার বিভিন্ন জায়গায় এটা দৃশ্যমান হ্যাঁ, স্যার। দৃশ্যমান হয়েছে। হুম। এই জিনিসগুলি যদি আমরা করতে পারি তাহলে একই জমিতে আমরা বছরব্যাপী বিভিন্ন রকম যে সবজি আমাদের হুম। দেশে পাওয়া যাচ্ছে, আমাদের সেটা ধরে ঢেঁড়স বলি, আমাদের ঝিঙ্গা বলি, আমাদের শাক, আ তারপরে বেগুন, টমেটো, এই জাতীয় জিনিসগুলো আমরা ইয়ার রাউন্ড আমরা করে আমাদের অবশ্যই এটা দারিদ্র্য বিমোচনে খুব ভালো বিশেষ করে একটা, করলা, চিচিঙ্গা এগুলিও করা যায়। হ্যাঁ, করলা, চিচিঙ্গা যেটা বললাম, টমেটো। স্যার আরেকটা বিষয় হলো যে সবজি চাষের এই সম্ভাব্য পরিবেশ এবং এই পদ্ধতি এই বিষয়ে একটু বলুন স্যার। আমাদের দেশে সাধারণত চাষকৃত যে সবজি সেটা এখন পর্যন্ত ৯০টার মতো। জি। তার মধ্যে ৩০-৩৫টা প্রধান সবজি আরকি। তো এই যে সবজিগুলি প্রকারভেদ, এগুলি কিছু সবজি আমাদের কিছু দেখা যাচ্ছে কোনো মৌসুমে ভালো হচ্ছে। জি স্যার। আমরা সবাই জানি যে দেখা যাচ্ছে যে গরমকালের সবজি বলি, শীতকালের সবজি। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলি, মূলা। আবার কিছু সবজি এখন মৌসুমব্যাপী সারা বছর ব্যাপী হচ্ছে। জি। তো সারা বছর ব্যাপী যে সবজিগুলি সেগুলিকে যদি আমরা রাখি এবং মৌসুমের সবজি, এইভাবে যদি বছরব্যাপী সবজি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলি আমাদের কি হয়, একই সঙ্গে ওই যে রোগ পোকামাকড় বললাম এগুলিও কমে যাবে। আবহাওয়ার বৈরিতার সাথে, আবহাওয়ার সাথে খাপ খেয়ে আমরা সবজি চাষ করতে পারবো। আবার এই প্রতিটি মৌসুমেই যখন অমৌসুমী সবজি আপনি জি। উৎপাদন করবেন তখন বাজারজাতের ক্ষেত্রে আপনি বেশি দাম পাবেন। জি। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলি সহায়তা হতে পারে। আরেকটা বিষয় হলো স্যার, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে। আর বিশেষ করে এখন যে কৃষক বান্ধব সরকারের যে হাত ধরেও আমাদের কৃষি এগিয়ে যাচ্ছে। আরেকদিকে ফসলি জমি কমে যাচ্ছে। এর কারণ হলো যে মানুষের সক্ষমতা বাড়ছে, মানুষের আবাসন বাড়ছে। বিশেষ করে উঁচু দালান, এটা গ্রাম দেশে এখন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ফসলি জমি মানে চাষ করার জমিগুলি কমে আসছে। এখন এই যে বসতবাড়ির যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমার ফসলি জমিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ছাদটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এই ক্ষেত্রে বাড়ির ছাদ এবং বসতবাড়িতে যে যদি সবজি চাষ করা যায়, এটার বিষয়ে যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছেন যে সবজি চাষে আমরা আগেই বলেছি যে আমাদের কম পরিমাণ জমি লাগে এবং এই সবজি চাষটি অত্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমে করা হয় দেখে আমরা এটাকে আমাদের মাঠ ফসলে যেমন বড় আকারে আমাদের জমির প্রয়োজন হয় সেরকম না করে যে আমাদের জি। পতিত জমি এবং বাড়ির আনাচে কানাচে, এবং এছাড়াও আমরা যে সবজি চাষ করছি, আজ এখন ধরেন আপনার একেবারেই জমি নেই, বস্তায় আমরা আদা চাষ করছি, জি। আমরা টবের মধ্যে সবজি চাষ করছি, ছাদ বাগানে সবজি চাষ করছি, ইভেন ভাসমান পদ্ধতিতে যে সবজি চাষ করছি জি, ওখানে এটা কিন্তু এখন খুব জনপ্রিয় স্যার। হ্যাঁ, যে আপনার জমির প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমাদের যে পানির মধ্যে আমাদের কচুরিপানা দিয়ে আমরা বেড তৈরি করলাম এবং ওখানে সে সবজিগুলি অত্যন্ত সুস্বাদু। সুস্বাদু স্যার। কারণ সেই জায়গায় আমাদের কোনো রকম রাসায়নিক সার দিতে হয় না। এইভাবে আমাদের সমতল ভূমি ছাড়াও আমরা আমাদের মাচা করে আমাদের অল্প পরিসরের জি। জায়গায়ও আমরা কাজে লাগিয়ে জি। সবজি চাষ করতে পারি। এইভাবে আমরা সবজি চাষের সম্ভাব্য পরিবেশ আর পদ্ধতিগুলি আমরা ইউজ করতে পারি। এই পদ্ধতিটা স্যার ইদানিং সময়ে পুরো দেশেই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ পরবর্তীতে এই যে ভাসমান সবজির যে ইয়েটা থাকে, এই যে বেড করা হয়, এই বেডটা একসময় পৌঁছে গিয়ে কিন্তু
উৎকৃষ্ট মানের জৈব সারে পরিণত হয়। হুম, স্যার আমরা ফোনটা নিয়ে নিই। অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ইমরান আলী বলছিলাম, সাধারণ সম্পাদক পূর্ব সিদ্ধাপুর বড় আদর্শবাড়ি পার্বতীপুর দিনাজপুর থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে দিনাজপুর। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমরা উত্তর অঞ্চলের শ্রোতা বন্ধু, আমাদের জি। বিভাগ রংপুর, দিনাজপুর জেলা, পার্বতীপুর উপজেলা। আমরা সাধারণ জীবনযাপনের রত এই অঞ্চলের হ্যাঁ। মানুষের সুখ-দুঃখ হাসি-কান্না নিয়েই কিন্তু প্রত্যক্ষ অধিকার বসবাস করে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নটা, হ্যাঁ হ্যাঁ মসুর ডাল এবং মুগ ডাল সম্পর্কে জানতে চাই তাদের কাছে শাকসবজি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো ডাল, হ্যাঁ, মসুর ডাল আর মুগ ডাল। মসুরি ডাল আর মুগ ডাল না? হ্যাঁ, এই দুটি ফসল খুব হ্যাঁ, দুইটা ফসলই খুবই মানে এটা আমাদের জন্য পুষ্টিকর খাবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। জি ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে উনি আসলে ডাল ফসলের ব্যাপারে প্রশ্ন করেছেন, কিন্তু একই সঙ্গে আমরা জানি উত্তরবঙ্গে এই মসুর ডাল, মুগ ডাল যখন কচি অবস্থায় থাকে সেই গাছগুলিকে শাক হিসেবে শাক খাওয়া হিসেবে হয়। খাওয়া যায়। হ্যাঁ। সেটাকেও যদি উনি সবজি হিসাবে আমরা ট্রিট করি, তাহলে এটার ইয়েটা হচ্ছে, সুবিধা হচ্ছে যে আমরা মসুর এবং মুগ সাধারণত এটাকে আমরা বলি হচ্ছে যে ব্রডকাস্টিং বা ছিটানো পদ্ধতিতে জি। আমরা রোপণ করি। রোপণ করলে যখন আমাদের গাছটা হয়ে গেল, তখন অত্যধিক ঘন গাছকে যদি আমরা একটু পাতলা করে দিই, তাহলে হুম, এই মসুর এবং মুগের ফলন অত্যন্ত ভালো হয়, অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যায়। তো সেই জন্য ওই সময় যদি আমরা এটাকে যখন তুলে ফেলছি, সেগুলিকে আমরা শাক হিসাবে যদি খেতে জি। পারি, আমাদের পুষ্টির চাহিদা পূরণ হলো এবং আপনি যে দানাদার ফসল করছেন মসুর জি, এবং স্যার। মুগ, সেগুলির আপনার ফলনে ফলন অনেক বৃদ্ধি বেশি পাবে। বৃদ্ধি পাবে স্যার। ধন্যবাদ। স্যার আরেকটা বিষয় হলো যে পুষ্টির ঘাটতিজনিত যে সমস্যাগুলি, এটা যদি একটু বলতেন স্যার। পুষ্টি ঘাটতিজনিত সমস্যা তো আমরা আগেই বলেছি যে আমরা যেহেতু এই দেশের লোক সংখ্যা অনেক এবং আমাদের জমি অল্প, জি। আমরা অধিকাংশ জায়গায় দেখছি যে যারা একটু নিম্নবিত্ত বা আমাদের দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তারা পরিপূর্ণ পুষ্টিকর খাবার খেতে পায় না। যেমন আমাদের যে বিভিন্ন প্রকার খাদ্য উপাদান, আমি আগে বললাম যে শর্করা, আমিষ, তারপরে তেল, এইগুলি খনিজ পদার্থ লাগবে। এগুলি যদি শরীরের পুষ্টি আমাদের পরিপূর্ণ না হয়, তাহলে অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। এই অপুষ্টিজনিত সমস্যাগুলির জন্য শিশুরা বেশি ভোগে, তাদের কম জি। ওজন হতে পারে। তারপর বিভিন্ন রকম ছোটবেলা থেকেই যখন আমরা রাতকানা রোগ, তারপর রক্তশূন্যতা এগুলি হয়ে যায়। তো যখনই এই ক্যালোরির অভাব হয়ে যায়, সেই অভাবগুলি পূরণের জন্য আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সবজি, হুম, অল্প আমি আগেই বললাম যে দারিদ্র্য সীমার নিচে বাস করছে, তখন জি, যে স্যার। এই সবজিতে ভিটামিন এর কথা আমরা বলছি, এই সবজিতে রিবোফ্লাভিন যে আছে, সেগুলি গলা ফেলা রোগের জন্য একটা প্রতিকার হিসাবে কাজ করে। শিশুর অন্ধত্ব এগুলি দূর করে যদি ছোটবেলা থেকেই তাকে সবজি খাওয়ানোর অভ্যাস স্যার। করা যায়। তো এইভাবে পুষ্টি ঘাটতিজনিত সমস্যা আমাদের সবজির মাধ্যমে পূরণ হওয়াটা একটা অত্যন্ত মিরাকল ব্যাপার, এবং আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা খুব উচ্চ মূল্যের ফল বা তাদেরকে দিতে পারবো না, কিন্তু এই সবজির মাধ্যমে আমাদের এই অপুষ্টিজনিত সমস্যাগুলি দূর করতে পারি। স্যার আমার আরেকটি প্রশ্ন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে সবজি ফসলের যে প্রযুক্তিগত অবস্থাগুলি, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। আমি আগে বলেছিলাম আপনি যে আমাদের টোটাল বাংলাদেশে 90টার মতোই আছে, তার মধ্যে জি। 32-33টা হচ্ছে আমাদের প্রধান সবজি। তো 100টিরও বেশি আমাদের ওপি বা সংকর জাতের মধ্যে বেশ কয়েকটি জাত কিছু উৎপাদন প্রযুক্তি জাতীয় পর্যায়ে আমাদের সবজির উৎপাদনে বৃদ্ধিতে খুব অবদান রাখছে, যার মধ্যে আমাদের আপনি নিশ্চয়ই জি। শুনে থাকবেন গ্রীষ্মকালীন টমেটো জি। আমাদের এখন হচ্ছে, তারপরে আমাদের বেগুন, লাউ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, ঝিঙা, এগুলি সমস্তই হুম, উন্নত জাত আমাদের এসেছে, জি। যেগুলো আমাদের কৃষি গবেষণার মাধ্যমে, এবং এই বীজগুলি কৃষকরাই তাদের হুম, ফল যখন চাষ করছে, এটাকে আমরা হাইব্রিড বলি না, HIV বলি আর কি, উচ্চ ফলনশীল। তো এই ফলনশীলের বীজ যখন যাচ্ছে, তখন সেই জিনিসটা যখন আবার ওরা তো নিজেরাই এই বীজ দিয়ে পরবর্তীতে করছে, আমাদের পূর্বতন যে আমাদের ইয়েগুলি ছিল, ভ্যারাইটি ছিল বেগুন, লাউয়ের, তার থেকে ফলন অনেক ভালো হচ্ছে। তো আমাদের এই জিনিসটা আমাদের অল্প জমিতে অধিক পরিমাণ সবজি ফলার ফলে আমরা বেশি লোককে আমরা এটাকে প্রোভাইড করতে পারছি। সম্ভব। হ্যাঁ, তার মানে আমাদের এই প্রযুক্তির মধ্যে আমাদের পলি ছাউনি দিয়ে অনেক সময় আমরা জি, স্যার। করি, সবজি চাষ করি, যাতে আমাদের রোগ পোকামাকড় দমনের জন্য আলাদা করে আর আমাদের জি, স্যার। দিতে হয় না, কীটনাশক দিতে হয় না। আরেকটা কথা আছে স্যার, যে সুবীজে সুফল সুধীজনে কয়, শুভংশে সুসন্তান জানিবে নিশ্চয়। তা আসলে যে কোনো ফসলের যে বীজ যদি ভালো হয়, তাহলে এখানে ফসলও ভালো হবে, আর
আমাদের কৃষকরা মানে এটা সমৃদ্ধ হবে। তো স্যার এখানে একটা কথা আছে যে বীজ কথন, এই বীজ কথনের উপরে যদি স্যার একটু কিছু বলতেন। এটা হচ্ছে যে বীজ তো অবশ্যই একটা বড় জিনিস আমাদের কৃষির ক্ষেত্রে, যে কোনো ফসলের ক্ষেত্রেই, যে আমরা বলি যে কোয়ালিটি সিড। জি। আপনার যদি বীজের স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনি একটা ভালো গাছ পাবেন এবং তাতে আপনি ভালো ফলন পাবেন। তেমনি আমরা এতক্ষণ ধরে সবজির যে এত কথা বললাম, তাহলে এই সবজির বীজ কোথা থেকে ভালো জি। পাবো? তা আমাদের দেশে সাধারণত আমরা যে সবজির কথা বলেছি 4,500 মেট্রিক টন আমাদের বাৎসরিক চাহিদা বীজের। বীজের। হ্যাঁ, তার মধ্যে এই ধরেন 30% মতো বীজ আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আমরা কৃষকের মাধ্যমে দিই, আর বিদেশ থেকেও আমাদের বীজ ব্যাপক পরিমাণ স্যার। আমদানি হয়, কিন্তু এটা কিন্তু মাত্র 15%। হুম তা আপনি জেনে অবাক হবেন যে 55% বীজই কৃষকরা হুম হুম, সবজি চাষ করার পরে, যে আমি আগে বললাম, জি ঘরে যেটা সংরক্ষণ করে সেই বীজে দিয়ে আমাদের চাহিদা পূরণ জি। হয়। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বীজ সংরক্ষণ, সবজি বীজ যেগুলি আমরা করছি, লাউ আধুনিক করি, উপায় করতে হবে স্যার। টমেটো করি, সেগুলি সেই সংরক্ষণটা যদি আমরা ভালোভাবে করতে পারি, জি। তাহলে আমাদের সবজি চাষের ক্ষেত্রে এই বীজের কোয়ালিটি সিডের একটা বিপ্লব হবে স্যার। হ্যাঁ, কোয়ালিটি সিডের মাত্রা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের মেনটেন করতে পারবো, তাতে হয়তো সবজি চাষের ক্ষেত্রেও বিপ্লব ঘটানো সম্ভব। স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমার এবারের প্রশ্ন আপনার কাছে, এবং আমার মনে হয় এটা সর্বশেষ প্রশ্ন আমরা করতে পারবো, সময় আমাদের বেশি নাই। আমাদের এই সময়ে অনেক তরুণ উদ্যোক্তা, যেটা খুবই উচ্চ শিক্ষিত, তারা কৃষির যে বিপ্লব দেখে তারা কিন্তু চাকরির পিছনে না দৌড়িয়ে তারা কিন্তু আমাদের এই কৃষির পিছনে ঝুঁকছে, এবং আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পারি যে আমাদের তরুণ উদ্যোক্তারা কৃষিকাজ করে অনেকেই সফল হয়েছেন, আবার দুঃখজনকভাবে হলেও অনেকে কিন্তু এখানে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুইটাই আমাদের আছে। তবে আমাদের মানে সফলতার গল্পটাই আমাদের বেশি স্যার বাংলাদেশে, যেহেতু তথ্য প্রযুক্তি আমাদের অনেক এগিয়েছে। তো স্যার এই বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন যে আমাদের যে কৃষির যে ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থার উপরে যদি স্যার আপনার কিছু পরামর্শ থাকে একটু বলবেন, বিশেষ করে আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, একটা অত্যন্ত প্রাসঙ্গিক। যেহেতু সবজির চাষের ব্যাপারে আজকে কথা, আমি সবজির চাষ করে যদি কেউ লাভবান হতে চায় সে ব্যাপারে আলোকপাত করব। জি। অন্যান্য ফসলের ক্ষেত্রে আমাদের আলাদা করে আলোচনা করতে হবে। তো সাধারণত কৃষির যে কোনো উৎপাদনের ক্ষেত্রেই প্রথম যে আপনাকে চিন্তা করতে হবে বাজারজাতের ব্যবস্থা, যে আপনার নিকটতম যে বাজারগুলি আছে সেখানে কোনটার চাহিদা বেশি। যদি আপনি পারিবারিকভাবে আমরা কনজামশনের জন্য, নিজে খাওয়ার জন্য করি, সেটা একরকম ভাবে উৎপাদনের ধরন। আর বাজারের চাহিদা, যেমন আপনার আশেপাশে এখানে দেখা যাচ্ছে যে আজকে ওইখানে বেগুন সবজিটা খুব বেশি, এখানে দাম পাওয়া যায় ভালো, তাহলে আপনি টমেটোর চাষ না করে ওখানে বেগুনের ক্ষেত্রে আপনি যাবেন। এই বাজারটা আমাদের প্রথম একটা স্টাডি করতে। আর একটা জিনিস হচ্ছে সাপ্লাই চেইন, আমরা বলি যে আপনার জমি থেকে ওই বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে। এটা উন্নত করলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যে আপনি বলতেছেন যে আমাদের উদ্যোক্তা যে চাষি, এরা অনেক লাভবান হবে, এবং এইটা দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে একদম তাকে কৃষিতে একজন এন্টারপ্রেনার হিসাবে, উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা করবে, যে আপনার যদি এই বাজারের সাথে লিঙ্ক করে আমাদের উৎপাদনটা নিতে পারি। দ্বিতীয় হচ্ছে যে কৃষক পর্যায়ে সময় মতো সঠিক মূল্যে উন্নত মানের বীজের সরবরাহটা নিশ্চিত করতে হবে। এটা আমরা আগেই বললাম যে এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অলমোস্ট 50% কাজ হয়ে গেল। এরপরে হচ্ছে যে সবজির সংগ্রহ, স্বল্পকালীন সংরক্ষণ, এই সুবিধাটা থাকতে হবে। কারণ সবজি আপনারা জানেন যে আমাদের কৃষির সব জিনিসই পচনশীল, দ্রুত পচে যায়, তার মধ্যে সবজি সবচেয়ে বেশি। যে খুব অল্প সময় এটা তার সজীবতা হারিয়ে ফেলে। তখন আপনি গাছ থেকে কেটে যে সবজিটা খাবেন, তারপর যদি 6 ঘন্টা পরে সেটা কি করা খাওয়া হয়, ভোক্তার চাহিদা কমে যায়, ওটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য এটা সংরক্ষণ, স্বল্পকালীন সংরক্ষণের যদি আমরা ব্যবস্থা করতে পারি, যেটা আমাদের এখন অনেক জায়গায় হচ্ছে, যে আমাদের সবজির কোল্ড স্টোরেজের ব্যাপারে বর্তমান সরকার যে চিন্তা করছে অনেক জায়গায়, কিন্তু এটার ব্যাপারে অবশ্যই আবার মাথায় রাখতে হবে যে সবজির কোল্ড স্টোরেজ মানে একটা এসি লাগিয়ে একটা ট্রেনের ওয়াগনের মধ্যে করে দিলাম তাহলে হবে না। সবজির কোল্ড স্টোরেজে আমাদের অবশ্যই রিলেটিভ হিউমিডিটি এবং একই সঙ্গে টেম্পারেচার, দুইটার দিকে নজর দিতে হবে। তা নাহলে আমি
সবজি কোল্ড স্টোরেজে 3 থেকে 6 মাস, 3 মাস অন্তত যদি রাখতে পারি, তাই কৃষক একটা অনেক বিরাট মূল্য অনেক পায়। বিষয়ে সমস্যা। এগুলি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইয়ের ক্ষেত্রে ভবিষ্যতে সবজি চাষ করে লাভবান হতে পারবে। রপ্তানিমুখী যদি সবজি হয় তাহলে তার জন্য একটা জি প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই জি, লাগবে। হুম, কৃষকের রপ্তানি করতে হলে কি কি মান বজায় রাখতে হবে, হুম, সেইভাবে যদি সে করতে পারে তাহলে তার জি। সবজিগুলি অবশ্যই এখানে যেখানে 3 টাকা করছে সে রপ্তানি করে সে একই সবজি 30 টাকা বিক্রি জি। করতে পারে কিন্তু। তারপরে সবজি যে আমাদের, যেহেতু আগেই বললাম যে এটা পচনশীল, জি স্যার, আপনি যদি টাটকা বাজারজাত করতে হয় তাহলে পরিবহনের ব্যবস্থাটা, পরিবহন সুবিধাটা ভালো থাকতে আলাদা হবে। করে থাকতে হবে, ভালো থাকতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে যে আমরা কৃষি একটা চলমান বিজ্ঞান। জি সবসময় আমাদের এই সবজি যে চাষ করছি আজকে আপনি যেটা করলেন, আগামী 1-2 বছর পরেই, 3 বছর পরেই এর চেয়ে উন্নত মানের একটা ভ্যারাইটি আসতে হবে। জি এবং তখনই সেই ভ্যারাইটিটা কি করবে? বাজারে চাহিদা তৈরি করবে এবং লোকজনকে বেশি পরিমাণে আপনি দিতে পারবেন, উৎপাদন বাড়বে। এই জন্য চলমান গবেষণা কার্যক্রমটা আমাদেরকে এগিয়ে নিতে হবে। হুম, আর সবজি ফসলের যে সম্প্রসারণ, জি স্যার, এই সম্প্রসারণটা আমরা কিন্তু এখনো হুম, যে সিরিয়াল ক্রপস যেগুলো আমাদের দানাদার ফসল, তার জন্য জি স্যার। সম্প্রসারণ কার্যক্রম বেশি করি। জি স্যার, সবজি ফসলের সম্প্রসারণের জন্য কার্যক্রম চালাতে হবে। চালাতে হবে। চালাতে হলে তাহলে আমাদের এটার উৎপাদনে আমরা করতে স্যার পারবো, এই যে বিপ্লব ঘটাতে বলছিলেন পারবো। যে মানে এটা কি বেসরকারি পর্যায়ে এইভাবে কোল্ড স্টোরেজ করা কি সম্ভব? বেসরকারি পর্যায়ে সম্ভব, কোল্ড স্টোরেজ করা। বেসরকারি পর্যায়ে সম্ভব। ওই যে আগেই বললাম যে আমাদের অবশ্যই চাহিদা দেখতে হবে যে যে সমস্ত জায়গায় আমরা কোল্ড স্টোরেজ করবো তার ধারে কাছে যেমন একটা ভালো বাজার থাকে, হুম। যে বাজারে সে যেটা বিক্রি করে সাথে সাথে সে আপনার সবজি চাষ একদিকে যেমন সুন্দরভাবে করলো, তারপরে কোল্ড স্টোরেজের একটা খরচ আছে, জি এই সবকিছু মিলিয়ে তো তাকে লাভ করতে হবে। স্যার বলছিলেন যে এই যে 3 মাস বা 6 মাস যে কোল্ড স্টোরেজ করার পরে কি এটা কি বিদেশে এক্সপোর্ট করা সম্ভব? সাধারণত আম যেহেতু আমরা বিদেশে এক্সপোর্ট করি সেটা ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে করা হয়। এটা আচ্ছা। হ্যাঁ, আর কোল্ড স্টোরেজে যেটা রাখা হয় সেটা বিদেশে এক্সপোর্ট করলে আমাদের সেই সম্ভবত দেখতে হবে হুম, যে আমরা ওই সময়ে যদি আমার সেই আগেই বললাম যে কোল্ড স্টোরেজের এইভাবে যদি আমরা মেইনটেইন করতে পারি রিলেটিভ হিউমিডিটি আর টেম্পারেচার, তখন সজীবতা যদি ঠিক থাকে তাহলে আমরা বিদেশে এটাও রপ্তানি করতে পারবো। এটা আমাদের জন্য একটা খুবই খুশির খবর যে কৃষক বান্ধব সরকারের একটা চমৎকার উদ্যোগ আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, সবজি ফসলের জন্য এতদিন আমাদের কোনো কোল্ড স্টোরেজ ছিল না। ছিল না। এটা সরকার এই সময় এটা উদ্যোগ নিয়েছে, এটা সত্যি আমাদের জন্য একটা খুশির খবর। স্যার আমরা একেবারে সর্বশেষ একটা কথা বলে শেষ করব যে বর্তমানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কিন্তু কৃষক পর্যায়ে সবজি চাষ বলেন, কোল্ড স্টোরেজ বলেন, এগুলি বাস্তবায়নের একটা পরিকল্পনা চলছে। এটা কি স্যার এই কিছুদিনের মধ্যেই কি কার্যক্রম শুরু হবে কোল্ড স্টোরেজের বিষয়টা? ইতিমধ্যেই শুরু হয়েছে জি। এবং এটা মানে খুব অল্প সময়ের মধ্যে এই বছরের হয়তো মাসখানেকের মধ্যেই সরকারের টার্গেট আছে যে আপনি কমপক্ষে ২,৫০০, ২,৫০০ থেকে ৩,০০০ পরিমাণ কোল্ড স্টোরেজ বিভিন্ন জায়গায়। তাহলে এটা স্যার এই যে আর্থিক যে ব্যয়টা এটা পুরোপুরি সরকারের ব্যবস্থাপনায় হবে স্যার? প্রথমে এসে পুরোপুরি সরকার ব্যবস্থাপনা করবে এবং এটা আরো সুন্দর ব্যবস্থাপনা আছে যে হুম, এই কোল্ড স্টোরেজে আপনার জ্বালানির চাহিদা সেটা জি। সোলারের মাধ্যমে প্রেরণ করা হবে। জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অত্যন্ত প্রাণবন্ত একটা প্রোগ্রাম আজকে উপহার দিলেন এবং বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাকেও ধন্যবাদ এবং আমার শ্রোতা বন্ধুকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান আলাপন। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।